সেখানে তৃণমূল আমদানি করেছে, বিজেপি এসে ফায়দা নিচ্ছে। তৃণমূলের পক্ষ থেকেও তোমাকে পাওয়ার চেষ্টা করেছিল তাদের দলে, তার জন্য তোমাকে অনেক কিছু নাকি অফার করা হয়েছিল, তুমি সেটা প্রত্যাখ্যান করেছো। সবাই বলে রোজিনাকে একটু সাবধান থাকতে বলবি। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি। আজকে আমি এমন একজনের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যে আমার থেকে বয়সে অনেক ছোট, হিসেব অনুযায়ী আমার বোন, কিন্তু সে আমার কাছে অন্তত অত্যন্ত শ্রদ্ধার মানুষ, প্রণম্য মানুষ। কারণ তার যা গুণ, তার যা সাম্প্রতিক অ্যাক্টিভিটিস আপনারা হয়তো অনেকেই জানেন, কারণ ওর লক্ষ প্রায় 10 লক্ষের মতন সাবস্ক্রাইবার। আর কেউ নয়, আপনাদের সাসপেন্স দূর করে দিই, আপনারা রোজিনা রহমান বঙ্গ টিভির কর্ণধার। রোজিনাকে আপনারা দেখেছেন, প্রতিদিন দেখেন। আসলে এই সাম্প্রতিককালে একটি ঘটনা আমাকে অত্যন্ত নাড়া দেয় এবং আমি ওকে ফোন করি, ওর কাছে চলে আসি, ওকে আমি সম্মানও জানিয়েছি। সেটা হচ্ছে যে মারগ্রাম, সেখানের একজন 15 বছরের কিশোরী বলতে পারে, সেই কিশোরী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরবর্তীকালে রোজিনার কাছে সেই খবর যেতে রোজিনা কিন্তু সেইটা নিয়ে উঠে পড়ে লাগে। তার বাবা খুব সম্ভবত পশ্চিমবঙ্গের বাইরে থাকত, তার মা একা, মানে সত্যি কথা বলতে কি হাহুতাশ করছেন, তার সন্তানকে পাচ্ছেন না, একমাত্র সন্তান, ফুলের মতন একটা নিষ্পাপ শিশু। রোজিনা নিজে থেকেই কিছুটা উদ্যোগ নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে, সে লোকাল থানায় যায়। মারগ্রাম থানার পুলিশ 4 দিন হাত পা গুটিয়ে বসেছিল, কোনো কাজ করেনি, যেটা পশ্চিমবঙ্গের এখন নিয়ম হয়ে গেছে। থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে, এক্ষেত্রেও তাই দেখা গেছে। উপর থেকে নির্দেশ না আসলে পড়বে না। কিন্তু রোজিনার চাপে, এই নাছোড় রোজিনা, সে কিন্তু থানাকে যখন 4 দিন ধরে হাত পা গুটিয়ে বসেছিল, ও শুধু বলে এসেছিল যে আপনাদেরই উদ্ধার করতে হবে। তারপরে জাতীয় মহিলা কমিশন, সেখান থেকে হাইকোর্ট, অ্যাডভোকেট সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা, সবটা রোজিনা, তার পরিবারের খোঁজ খবর নেওয়া, শেষ অবধি প্রায় 6 দিন পরে মহামান্য হাইকোর্টের হস্তক্ষেপ পুলিশ বাধ্য হয় মহারাষ্ট্র থেকে তাকে নিয়ে আসতে এবং তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে দেওয়াটা অবধি রোজিনার দায়িত্ব ছিল এবং রোজিনা এখনো খোঁজ নেয়। তাই আমরা মনে হয় যে এই একটা বাচ্চা মেয়ে রোজিনা, সে যা করেছে, সত্যি বলছি সে কুর্নিশযোগ্য। তো যাই হোক, আমি রোজিনাকে যে প্রশ্নটা করব, রোজিনা, তোমার তো বঙ্গ টিভি এখন অন্যতম একটা বড় চ্যানেল সোশ্যাল মিডিয়ায়, লোকের মুখে মুখে বঙ্গ টিভি। আর আমিও তোমার বাড়ি আসার পথে যে অটো বলো বা সাধারণ মানুষ বলো, বঙ্গ টিভির রোজিনা বলতে আমাকে এক বাক্যে দেখিয়ে দিয়েছে। তো এটা কতদিন আগে থেকে তুমি চ্যানেলটা চালু করেছো? এই চ্যানেলটা আমি শুরু করেছি 2.5 বছর ওর এই চ্যানেলটার বয়স। মানে আমি প্রথম কলকাতা বলে একটা চ্যানেলে আমি কাজ করতাম, ডিজিটাল মিডিয়া করতে করতে। তখন থেকে আমি ভাবলাম যে যদি আমি নিজে থেকে যদি কিছু করি তাহলেও তো মানুষ দেখবে। তখন দেখলাম রোজিনা রোজিনা সবাই বলতো, মানে কমেন্ট বক্সে আসতো, দেখো দাদা, সত্যি কথা আমি তুমি বলছি, মানে আমার উচ্চারণ ঠিক নেই, মানে আমি ঠিক মতো করে, আমার না এখনো গ্রামের সেই আঞ্চলিক টান, আমাদের যেটা টান সেটা রয়েছে, মানে কথা বলতে গেলে বাংলায় উচ্চারণ। আসলে ছোট থেকে বড় হওয়াটা তো সেই আমতা থেকে আরো ভেতরে, মানে আমার, আর অনেকেই শুনে থাকবে, আমার একটা বদ্বীপের মধ্যে ভাটোরা গ্রাম, সেই ভাটোরা গ্রাম, হ্যাঁ সেটা বদ্বীপের মতন, হ্যাঁ, মানে একদিকে মেদিনীপুর একদিকে হাওড়া জেলা, মানে পুরোটা ওখানে এখনো পর্যন্ত কোনো ব্রিজ হয়নি, আমাদেরকে নৌকায় করে এসে তারপরে এই পার থেকে গাড়ি ধরে এখানে আসতে হয়। আমি ওখান থেকে এইচএস পাস করেছি, তারপর কলকাতায় এসে বঙ্গবাসী কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপর পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছি, মাস কম করেছি, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, সাইকোলজিতেও আমি ডিপ্লোমা করেছি। যেহেতু মানুষকে নিয়ে কাজ করব, আমার তখনই মনে হয়েছিল তাহলে সাইকোলজিটা মানুষের বোঝা আগে উচিত, মানুষ কি চাইছে সত্যি আদৌ। দেখো, আমরা সাংবাদিকতা করতে করতে কোথাও আমরা ইনভেস্টিগেশনের পার্টও হয়ে যাই, তো সেখানে
সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের সাইকোলজিটা আগে আমাদেরকে খুব ভালো করে জানা উচিত, তবে না তাকে আমি জাজ করতে পারবো, তবে না তাকে সেই অনুযায়ী আমি প্রশ্ন করতে পারবো, তার উদ্দেশ্যে সেই প্রশ্ন রাখতে পারবো। সেই জন্যই আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করা। তারপর সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তারপর চেষ্টা করতে করতে আজকে আপনাদের আশীর্বাদে আমি প্রায় 2.5 বছর হয়ে গেল আমার চ্যানেল, এখন 10 লক্ষ ছুঁইছে। আমি আমারও দর্শক যারা আছে তাদের অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে বঙ্গ টিভি দেখুন, রোজিনার কথা শুনুন। আচ্ছা রোজিনা, একটা কথা বলি, তুমি তোমার কথা দিয়েই শুরু। তুমি বললে তুমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো, কারণ মানুষ কি চায়। সত্যি কথা, পশ্চিমবঙ্গে এখন মানুষ কি চাইছে? পশ্চিমবঙ্গে মানুষ পরিবর্তন চাইছে। পরিবর্তন, কারণ কেন, মানুষ বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, এই পরিবর্তনটা কি শহর মফস্বল কেন্দ্রিক নাকি প্রত্যন্ত গ্রামে? কারণ তুমি তো সারা পশ্চিমবঙ্গ চষে ফেলো। আমার মনে হয় এটা শহর মফস্বলের মধ্যে আমরা আটকে আছি, আমরা এখনো গ্রামে ঢুকতে পারিনি। কারণ গ্রামে মহিলারা তাদের যেটুকু সীমিত ক্ষমতা, তারা যেটুকু পায়, তারা লক্ষ্মী ভান্ডারটাকে কিন্তু তারা মনে করে অমূল্য সম্পদ। না পাওয়ার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে তাদের কাছে একটা অমূল্য সম্পদ লক্ষ্মী ভান্ডার। সেই লক্ষ্মী ভান্ডারের বিকল্প যতক্ষণ না কেউ এসে অল্টারনেটিভ রাস্তা দেখাতে পারবে, ততক্ষণ কিন্তু গ্রামের মহিলাদেরকে মানে ম্যানুপুলেট করা বলুন বা প্রভাব, তাদের উপর প্রভাব বলুন বা তাদেরকে প্রভাবিত বলুন, করা যাবে না। কিন্তু দেখো রোজিনা, তুমিও আমার থেকে বোধহয় বেশি ঘোরো পশ্চিমবাংলায়। আমি যতটুকু দেখেছি, যেমন এই একটা সমস্যা আছে, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গে আর একটা এই গ্রামের দিকের মানুষের কাছে শুনেছি, এই যে 100 দিনের কাজ নেই, এই যে আবাস যোজনা থেকে কাটমানি, হ্যাঁ, এবং পুলিশ সেখানে ঠিক করে দিচ্ছে মানুষ কি করবে, মানুষ তৃণমূলের অফিসে যেতে হবে বিভিন্ন সাহায্য পেতে গেলে। এটাতে কি মনে হয় মানুষের মধ্যে বিরক্তি হচ্ছে না? বিরক্তি হচ্ছে, তারা কিন্তু অল্টারনেটিভ রাস্তা পাচ্ছে না। যে কেউ একটা এসে তাদেরকে দাঁড়িয়ে বলবে এই তো ওরা দিচ্ছে না আমি দেবো, ওরা করছে না আমি করব, মানে তোমার বক্তব্য বিরোধী হিসাবে সেই অর্থে না। গ্রাম অঞ্চলের কথা বলছি, কিন্তু শহরে প্রচুর ইম্প্যাক্ট পড়েছে। দাদা তুমি যদি দেখে থাকো লোকসভা ভোটে মিউনিসিপাল কর্পোরেশনের দেখবে অনেকটাতেই বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু গ্রামে কিন্তু সেই এফেক্ট পড়েনি, কারণ গ্রামে তো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে 21-এর পর। ভোট পরবর্তী হিংসার সেই দৃশ্য মানুষ ভোলেনি। 3 দিন হানাহানি কাটাকাটির দৃশ্য, মানুষকে ছুটে পালাতে হয়েছে। তো সেই দৃশ্য, সেই আতঙ্ক মানুষকে গ্রাস করছে। ক্রমশ আমরা এই খবর পাই যে বিরোধী রাজনীতি করাই খুন হয়ে যেতে হচ্ছে। এই যে ঘটনাগুলো, তাও মানুষ তো এইগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কগ্রস্ত হচ্ছে। এই ভয় কাটানোর তো একটা দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তর। একদম একদম। তাহলে কি সেই ক্ষেত্রে কোনো, যেটা মানুষ বলে যে তাহলে কি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে এখানে তৃণমূলের কি কোনো সেটিং আছে? আতাত, দেখো আমি আতাত এই মুহূর্তেই বলতে পারবো না, কারণ আমরাও কিছুদিন আগে হলেও বলেছি কেন অ্যারেস্ট হয় না, কেন এরা ঘুরে বেড়ায়, এরা কেন অ্যারেস্ট হয় না। এই ভোট পরবর্তী হিংসা যাদের নাম উঠে এসেছিল, বড় বড় মাথা কার্যত, তারা কেন অ্যারেস্ট হয় না। তো সেক্ষেত্রে আমরা তখন কিন্তু ভাবছিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে আমি অভয়ার কেসটায়, অভয়ার বাবা মার সঙ্গে মানে অনেক কথা হয়, কাকুর সঙ্গে আমি পার্সোনালি যোগাযোগ রাখি। শুধু মানে দর্শকরা ভাবে আমি বুম নিয়ে যতটুকু ছুটি না, আমি পার্সোনালি মানুষের সাথে যোগাযোগ রাখি। তো একদম, তো কাকুর সাথে কথা বলে সিবিআই যে অফিসার গুলো আছে তারা ম্যানুপুলেট হয়ে যায়, যেটা ইডি কে কিন্তু করা সম্ভব হয় না। সিবিআই এর মধ্যেই যে অফিসার গুলো আছে, শুধু আপনাকে এইটা কেন বলবো, সিবিআই তো হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন। আমাদের বাংলায় এলে তারা কেমন যেন হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারি না কোন জাদু বল। কারণ কেন, আপনি দেখুন অভিজিৎ দাস, আপনারা জানেন সে খুন হয়ে গিয়েছিল বেলেঘাটায়। তার দাদা বিশ্বজিৎ দাস, সে বিজেপির কর্মী, কিন্তু বিজেপির কর্মী মারা গিয়েছিল, তাকে হাইকোর্টে যেতে হয়েছিল। কেন হাইকোর্টে যেতে হয়েছিল? এইটাই তো প্রশ্ন। হ্যাঁ, এইটা আমাদের সিবিআই কি এখানে কারা ম্যানুপুলেট করতে পারে? অফিসার গুলো তো বাঙালি দাদা, আপনাকে এটা ভাবতে হবে। আমরা কিন্তু সিবিআই মানে ভাবছি দিল্লি থেকে চলে আসছে, আমাদের রাজ্যের মানুষ নয়, এই গ্রহের বাসিন্দা নয়, সেটা কিন্তু নয়। তারাও মানুষ, তাদেরকেও কিন্তু লোভ দেখানো হয়, তাদেরকেও কিন্তু। রোজিনা, আমি তোমার কথাটা মানছি, আমি মানুষের কথা একদম একদম। কিন্তু আপনি যদি বলেন স্বরাষ্ট্র দপ্তর কেন এই বিষয়গুলো নজর রাখছে না, তারাও নজর রাখছে, তারাও নোটিশ করছে। আমাদের মনে হয় আমরা এই 26-এর নির্বাচন হয় বিজেপি আসবে, না হলে বিজেপি এখানে যদি
না খাতা খুলতে পারে, তাহলে কিন্তু বিজেপি মানুষ বিজেপির উপর থেকে ভরসা তুলে নেবে। এখন যেমন সবাই, আপনি যদি 4-5 জনকে জিজ্ঞাসা করেন, তার মধ্যে 3 জন বলবে আমি বিজেপি বা বিজেপিকে চাই। কিন্তু দেখবেন এই আস্থাটা 26 অব্দি, 26-এ যেদিন ফল ঘোষণা হবে তার পরের দিন আপনি দেখবেন পুরো, যদি বিজেপি ক্ষমতায় না আসে, পুরো চিত্রটা পশ্চিমবঙ্গের পাল্টে গেছে। এখানে ট্রেন্ড হয়ে গেছে রাজনীতির সাথে ধর্ম, মানে মিশে গেছে। কারণ এটা না, এইটা বিজেপি এনেছে নয় দাদা। আমি যদি সূত্রপাত দেখতে যাই, আমি বিজেপিকেও বলবো, কিন্তু তৃণমূল প্রথম এনেছে। কেন ইমাম ভাতা দেওয়ার দরকার ছিল? কেন সূত্রপাত? আমার ধর্মীয় সুশুরি আমি কেন জাগাবো? আমি কেন ইফতারি, বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন ইফতারিতে গেছেন? জ্যোতি বসু কোনোদিন গেছেন? যে যার ধর্ম সে তার পালন করতো। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি, আমি পার্ক স্ট্রিটে থাকতাম, কলিং লেনে আমার বাড়ি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের দিনে মাথায় ওড়না দিয়ে, ঘুমটা দিয়ে, অতটা হিজাব হয়তো আমিও কোনোদিন পড়তে পারিনি, অতটা হিজাব পরে উনি হেঁটে যেতেন। আমি কিন্তু কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখিনি আমাদের গলি থেকে হেঁটে যেতে। মানে এই যে ধর্মকে সম্পৃক্ত করে দেয়া রাজনীতির সাথে, গুলিয়ে দেয়া মানুষকে, সেখানে তো বিরোধী, সেখানে তৃণমূল আমদানি করেছে, বিজেপি এসে ফায়দা নিচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে যারা রুটি রুজি না পাওয়া, না খাওয়ার যে সমস্যা, যেটা নিয়ে বামপন্থীরা লড়াই করছে, যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, মীনাক্ষী ওই যে গাড়িটা যদি না আটকাতো আরজি করে, বা পরবর্তীকালে ধরো ওই 26,000 চাকরি যাওয়া নিয়ে বিকাশ ভট্টাচার্যরা যদি আজকে, আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আপনি যে বিষয়টা মানে বলতে চাইছেন আমি বুঝতে পারছি। মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সত্যিই পরিবর্তন চাই, ইনারাও পরিবর্তন চাই, কিন্তু ইনারাও দেখছেন যে অল্টারনেটিভ কেন্দ্র সরকার কাজ করছে না, ইনাদেরকেও কিন্তু চাপে ফেলা হচ্ছে, ইনারাও চাপে রয়েছেন। তৃণমূল ভাবছে যে একচ্ছত্র থাকবে, সেই তো তৃণমূলের একচ্ছত্র থাকবে যদি আমাদের বাম কর্মীরাও মার খাচ্ছে, আমাদের বাম কর্মীরাও মার খাবে, ইনারাও দেখছেন। আমি তো পার্সোনালি সবার সঙ্গে কথা বলি, মোহাম্মদ সেলিম হতে পারে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারে, আর সেটা শুভেন্দু অধিকারীও হতে পারে, যারা বিরোধী পরিসরে রয়েছেন। তবে একটা কথা দাদা আমি বলতে পারি, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না, আমি তো অন্তত পারবো না। কারণ কেন, আমাদের ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে রাত 1:30টার সময় আমি মার খেয়েছি, আমার বাড়িতে শঙ্কুদেব পণ্ডাকে উনি পাঠিয়েছেন যে রোজিনা কি খবর জান, তার সকালে আমাকে ফোন করে রোজিনা, মানে আমরা যে বিরোধিতা করতে পারছি, বিরোধী স্বর, সবাই জানে যে ওদের পেছনে কিন্তু শুভেন্দু অধিকারী আছে। টাকার দরকার নেই দাদা, আচ্ছা রোজিনা, সাহস, ঢাল। এই যে টাকার কথাটা, হ্যাঁ, আমি খুব একটা অকাট্য প্রশ্ন, একদম একদম, যেটা হচ্ছে একটা প্রচার হয়ে গেছে সামনে 26-এর বিধানসভা, একদম একদম, বিজেপি কয়েকজন ইউটিউবারের জন্য নাকি 30 কোটি টাকা অ্যালট করেছে, তার মধ্যে শোনা যাচ্ছে বঙ্গ টিভিরও নাম। আমি এটাই কিছু বলবো না, কারণ কেন, সবাই যারা রোজিনাকে চেনে সবাই জানে তার উত্তর তারা সবাই পেয়ে যাবে। আপনি আমার সঙ্গে যতটুকু মিশলেন, টাকা নিয়ে কাজ করার মেয়ে রোজিনা নয়। আমাকে যদি কেউ বলে যে রোজিনা এই কাজটা করে দিতে হবে, এটাই কিন্তু টাকা পাওয়া যাবে, আমি তখন বলি টাকা পাওয়া গেলে তো তার মানে সেই কাজটা অসৎ। থেকেও রোজিনা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি শুনেছি, তুমি জানো কিনা জানি না, যে তৃণমূলের পক্ষ থেকেও তোমাকে পাওয়ার চেষ্টা করেছিল তাদের দলে, তার জন্য তোমাকে অনেক কিছু নাকি অফার করা হয়েছিল, তুমি সেটা প্রত্যাখ্যান করেছো। আমি এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে একদম একদম, আচ্ছা তোমাকে একটা যেটা প্রশ্ন করি, আমি জানি যে হাইকোর্টের সামনে তৃণমূলী কিছু আইনজীবী তারা তোমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, একদম, এবং তোমার নামে তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ 6টা মামলা করেছে, যেগুলো কোর্ট বলেছে কোনো ভিত্তি নেই, সবগুলোতে স্টে দিয়ে দিয়েছে। তো এইরকম হুমকি কি এখনো পাও? একদম, সবাই বলে রোজিনাকে একটু সাবধান থাকতে বলবি, এমনকি তুমি বিশ্বাস করবে দাদা, আমি কালকের কথাই বলছি, আমি জাস্ট গাড়ি নিয়ে বিধাননগর থেকে, মানে বিধাননগরের ওই মুখটার কাছে দাঁড়িয়েছিলাম, আমাকে আমার দর্শক, আমার সাবস্ক্রাইবার, তারা বলছে দিদি আপনি সাবধানে থাকবেন, আপনি যা করছেন, মানে এরকম সাবধান বার্তা কিন্তু আমার কাছে, তোমার কাছে তো ফোনেও হুমকি এসেছে এরকম অনেক। আপনাকে বলে রাখি, যখন দলুয়া খাকি তৃণমূলরা কার্যত, এই রিসেন্ট কোর্টে উঠেছিল কেসটা, তৃণমূলীরা মানে বাম মেয়েদের ঘর দুয়ার পুড়িয়ে দিয়েছিল, কার্যত ছাই ছাড়া আর কিছু পাইনি। আমি ওখানে গিয়ে কভার করেছিলাম, কিন্তু মানে ওই
ওই ভিডিও আমার ভাইরাল হয়েছিল কার্যত, যে সাধারণ মানুষ তারা কিচ্ছু পাচ্ছে না, মানে একটা থালা নেই, বাসন নেই। মানে আমি না মানুষের সন্দেশখালিও আমি কভার করেছি, খুব কাছ থেকে তুমি তো কভার ওখানে করেছি। পড়েছিলে সন্দেশখালী একদম ঘটনার আমি সময়। যখন তৃণমূলের তরফ থেকে একটা দেখবেন একটা ভিডিও করা হয়েছিল একজনকে পাঠিয়ে, সেই ভিডিও সেই যে জবা রানীকে দেখানো হয়েছিল, সেই জবা রানীর কাছে গিয়ে আমি, সেই জবা রানী বললো আমাকে পুরো এরকম এরকম ভাবে, মানে পুরো গল্পটা তিনি বললেন। আমি ঠিক। কিন্তু এইরকম কোনো ঘটনা কিন্তু হয়নি। এই যে পিঠে কেস বলছি যেটাকে, তিনি যে বলেছে আমাদেরকে জোর করে বলানো হয়েছে, টাকা দিয়ে বলানো হয়েছে, তিনি বলছে আমাদেরকে এইটা ওনারা বরঞ্চ আমাদের হাতে টাকা গুঁজে দিতে চাইছিল। আমরা এই যে সত্যগুলো উদ্ঘাটন করা, এগুলো আমাদেরকে করতেই হয়। আমি করতে পারি, কারণ আমার মুখোশটাকে খুলে দেওয়ার ইচ্ছা। বেশ। ভয়েস অফ অনির্বাণ যারা দেখে এবং আমার বঙ্গ টিভি দর্শক যারা দেখে তাদেরকেও বলবো যে দাদার চ্যানেল দেখুন। দাদা নিরপেক্ষ নয়, দাদা প্রথমেই বলে দিয়েছেন যে দাদা বাম মনস্ক, যে এত সৎ ভাবে বলে দিতে পারে, এটাই তো পাওয়া। কিন্তু আর একটা জিনিস সবাই আমাদেরকে, দাদা একটা জিনিস, সরকারের বিরোধিতা না, আমি আপনাকে আজকে বলতে পারি যে আজকে আমাদের তৃণমূল সরকার আছে, তো আমি তৃণমূলের বিরোধী আছি। আপনি আমাকে দেখবেন যখন আজকে আপনার চ্যানেলে এই ভিডিওটা হয়তো রয়ে যাবে, পরেও দেখবেন যদি এটা বিজেপি আসে, আমি বিজেপিরও যে সমালোচনা সরকারি করব। আসুক তুমি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলবে, একদম অন্যায়ের বিরুদ্ধে। একদম, কারণ সেটা সাংবাদিকতা, সেটাই তো রুলস। তখন আজকে আমাকে বিজেপির দালাল বলা হচ্ছে, তখন আমাকে তৃণমূলের দালাল বলা হবে, পরবর্তী ক্ষেত্রে বামের দালাল বলা হতে পারে। মানে এই দালাল শব্দটার সাথে আমি Actually সমর্থক হয়ে যাবো। সাংবাদিক